গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প জ্যোৎস্না মাখানো রাত্রি, লিখেছেন শম্পা চক্রবর্তী। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। সেদিন ছিল জ্যোৎস্না মাখানো এমনি একটি রাত্রি। গ্রামের বাড়ি বল্লভপুরে দীর্ঘ 20 বছর বাদে পা রাখা অভিমন্যু। মনটা বেশ ফুরফুরে। মোবাইল ফোনের সময় রাত 10টা। তাতে অবশ্য কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে এত দূরে আসতে যে সময় লাগবে তা তার জানা ছিল। তাই গতকাল রাতে গ্রামের বাড়িটি দেখাশোনার জন্য ঠাকুরদা ও ছোটদাদুর আমলে নিযুক্ত পরেশ কাকাকে জানিয়েই দিয়েছিল সে। পরেশ কাকা তাতে বলেছিল, তোমার ছোটদাদুর শরীরের অবস্থা তেমন ভালো নয় অভিদাদাবাবু, তুমি যতটা পারো তাড়াতাড়ি এসো। তিনি তোমাকে 20 বছর আগে সেই দেখেছিলেন। মাঝে অবশ্য তোমার বাবা মারা যেতে একবার এসেছিলেন। তখন তোমার একটি ছবি তোমার ছোটদাদুকে দেখান। দেখে তো তিনি খুব খুশি। বলেন, একেবারে আমার বরদার মতো দেখতে হয়েছে। দেখবে বৌমা, এ ছেলে কখনোই গ্রামের এই বাড়িটা বিক্রি করবে না। ও এ বাড়ির ছেলে। ঠাকুরদা উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর আমি ওর ছোটদাদু মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের রক্ত ও শরীরে বইছে। সে কখনো তোমার বা আমার কথা অগ্রাহ্য করে এই জমি এই বাড়ি বিক্রি করে? ও বাচ্চা ছেলে, আমার কাছে একবার পাঠিয়ে দাও। এই জমি বাড়ি বিক্রি করার কথা মোটেও মনে আনবে না। যাই হোক অভিদাদাবাবু, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। ও বুড়ো মারা যাওয়ার আগে যেন তোমাকে দেখে যেতে পারে। পরেশ কাকার কথাগুলো শুনতে যে খুব ভালো লেগেছিল অভিমন্যুর তা মোটেও নয়। একটা বুড়ো দীর্ঘ 70 বছর ধরে বল্লভপুরের বাড়ি জমি জায়গা আঁকড়ে বসে আছে, শুধু তার জীবন কেটেছে ওখানে বলে। সেই বুড়ো মরতে চলেছে, তার জন্য তাকে কাজকর্ম ছেড়ে এখন যেতে হচ্ছে বল্লভপুরে। ওখানকার জমি বাড়ি বিক্রি করে দেওয়াই যখন মুখ্য বিষয় তার কাছে, সেখানে ওই বুড়োর আবেগের কি দাম। তবুও একান্ত মা সারদা দেবীর আদেশ বা অনুরোধ যাই হোক না কেন উপস্থিত হয় এই বল্লভপুরে। মায়ের মুখে শুনেছে বাস রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করলেই বন্দ্যোপাধ্যায় ভিলা। খানিক সোজা খানিক আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলতে থাকে অভিমন্যু। দূরে কোনো চার্চের ঘড়িতে ঢং ঢং করে রাত 11টা বাজল। কিছু সময় আগে ট্রেন থেকে নেমে বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে বল্লভপুর এসে পৌঁছে গেছে। মা সারদা দেবী বারবার করে বলে দিয়েছিলেন ছোটদাদুর জন্য ভালো ছানার মিষ্টি কিনে নিয়ে যেতে। স্টেশনে নেমে কথাটা মনে পড়তেই একটা ছোটখাটো মিষ্টির দোকান থেকে ছানার কাঁচাগোল্লা কিনে নিয়েছিল অভিমন্যু। দীর্ঘ 20 বছর বাদে ছোটদাদুর সাথে তার দেখা হবে। বাল্যকালে তার সাথে যা কিছু মুহূর্ত কাটিয়েছিল তা আজ আর কিছু মনে নেই অভিমন্যুর। গত বছর ছোটদাদুর স্ত্রী মানে ছোট ঠাকুমা হঠাৎ করে মারা যান এই বল্লভপুরের বাড়িতেই। সেদিন কথা প্রসঙ্গে মা সারদা দেবী সে কথা বলতে গিয়ে বলেছিলেন, তোর ছোট ঠাকুমার মৃত্যুর পর থেকে নাকি একদিনের জন্য ছোটদাদু ওই বাড়ি ছেড়ে কোথাও বের হননি। কথাগুলি শুনেছিল মাত্র, প্রত্যুত্তর দেয়নি অভিমন্যু। দ্রুত এগিয়ে চলল অভিমন্যু বন্দ্যোপাধ্যায় ভিলার দিকে। একটু আস্তে চলো দাদু ভাই, আমি কি তোমার সাথে অত জোরে হাঁটতে পারি? আর 1 কিলোমিটার মতো পথ যেতে বাকি। সে পথে নিয়নের আলো এসে পৌঁছয়নি তেমন ভাবে। আধো আলো আধো অন্ধকারময় পরিবেশ। হঠাৎ পুরুষ কণ্ঠস্বরে নাড়ালো অভিমন্যু। পেছন ফিরে তাকাতেই আবছা আলোয় চোখ গেল দীর্ঘকায় অশীতিপর বৃদ্ধের দিকে। পরনে সাদা পোশাক, লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসছেন তার দিকে। যখন অনেকটা তার কাছে চলে এসেছেন বৃদ্ধ, অভিমন্যু বলে ওঠে, আপনি কে? আপনি কি এই দিকেই থাকেন?
কিন্তু এত রাতে একা এই বয়সে আপনার বের হওয়া মোটেই উচিত হয়নি। যদি সামনের পথ ধরেন আমার সাথে চলুন। ওরে দাদু ভাই, এই বল্লভপুরের নারী নক্ষত্র আমার চেনা। আমাকে তুই পথ দেখিয়ে নিয়ে যাবি কলকাতার ছেলে হয়ে? আপনি জানলেন কি করে আমি কলকাতার ছেলে? আপনি কি আমার ছোটদাদুর পরিচিত, মানে মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়? আরে না না, আমি এখন কারো পরিচিত নই। এই পৃথিবীতে কেউ আজ আর আমার পরিচিত নয়, কেবল রাতের অন্ধকার ছাড়া। তা তোকে তুই বলছি বলে কিছু মনে করছিস না তো? বৃদ্ধের কণ্ঠস্বরে অদ্ভুত জাদুর ছোঁয়া, যা অভিমন্যুকে প্রীত করল। বলে উঠল, আমি কিচ্ছু মনে করিনি। আপনি আমাকে অনায়াসে তুই বলতে পারেন। তোর নাম তো অভিমন্যু। বন্দ্যোপাধ্যায় ভিলাতে চলেছিস তোর ছোটদাদুর কাছে, তাই তো? কিন্তু আপনি এত সব জানলেন কি করে? ছোটদাদু তো আপনার অপরিচিত বললেন। অভিমন্যুর কথা শেষ হওয়ার সাথে সাথে হা হা করে উচ্চস্বরে হেসে উঠলেন বৃদ্ধ। তারপর খানিক এদিক ওদিক তাকিয়ে বলে উঠলেন, চল, সামনে একটা শ্বেতপাথরের বেদি আছে, ওখানে গিয়ে বসি। তারপর না হয় বলবো আমি এত সব জানলাম কি করে। কিন্তু এত রাতে আমার পক্ষে কোথাও বসে গল্প করা সম্ভব নয়। আমার ছোটদাদু খুব অসুস্থ। কলকাতা থেকে সব কাজ ফেলে চলে এসেছি শুধু ওনাকে দেখতে। আমার দেরি হলে ওনার যদি কিছু হয়ে যায়, আমার তাহলে ওনার সঙ্গে দেখা হবে না। আপনি বরং আগামীকাল আমাদের ভিলাতে আসুন, গল্প হবে। ও হ্যাঁ, আপনার নামটা কি? তুই কি শুধু তোর ছোটদাদুকেই দেখতে এসেছিস? এর পেছনে তোর কোনো অসৎ উদ্দেশ্য নেই তো দাদু ভাই? রূঢ় কণ্ঠস্বরে বৃদ্ধ প্রশ্নটা করে উঠলে রীতিমতো ঘাবড়ে গেল অভিমন্যু। আমতা আমতা করে বলে উঠল, মানে? আমার আবার কি অসৎ উদ্দেশ্য থাকবে? আছে, তুই ওই বাড়ি, ওই জায়গা জমি সব বিক্রি করে দিতে চাস। তুই জানিস ওই বাড়িতে কত স্মৃতি আছে পরমার? পরমা? পরমা তো আমার ছোট ঠাকুমার নাম। আপনি জানলেন কি করে? কারণ আমি তোর ছোট দাদু মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনি আমার ছোট দাদু? কিন্তু আমি যে পরেশ কাকার কাছে শুনলাম আপনি ভীষণ রকম অসুস্থ। ঠিকই শুনেছিস, তবে শরীর আর আত্মা কি এক? শরীর আমার অসুস্থ, কিন্তু আত্মা? মানে? মানে অনেক গভীর দাদু ভাই। এখন চল, আমরা একসাথে দাদু আর নাতি ওই বেদিটাতে গিয়ে বসি। এবার আর নিশ্চয়ই আমার সাথে যেতে তোর আপত্তি নেই? না না, চলুন ছোটদাদু। এমন জ্যোৎস্না আলোকিত রাত্রিতে আপনার সাথে খানিক এই নিরিবিলিতে বসে গল্প করেই না হয় যাওয়া যাবে বন্দ্যোপাধ্যায় ভিলা। একটা শ্বেতপাথরের বেদির ওপর বসে পড়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অভিমন্যু পুনরায় বলে ওঠে, জানেন ছোটদাদু, এমন খোলা আকাশের নিচে জ্যোৎস্না আলোকিত রাত্রি কত বছর পর দেখলাম। সেই ছোটবেলায় একবার এসেছিলাম এখানে, মনে পড়ে না সব। তবে এমন একটা রাতে বন্দ্যোপাধ্যায় ভিলার ছাদে শুয়ে আকাশের তারা গুনেছিলাম। আসলে কলকাতা শহরে এমনভাবে আকাশটাকে কাছে তো পাওয়া যায় না। ঠিক বলেছিস। জানিস দাদু ভাই, এমনই জ্যোৎস্না আলোকিত রাত ছিল সেদিনও, তোর ছোট ঠাকুমা আর আমার ফুলশয্যার রাত। ওই বন্দ্যোপাধ্যায় ভিলার দক্ষিণের ঘরে ওর আর আমার ফুলশয্যা হয়েছিল। ওর বয়স 15 আর আমার 20। স্নিগ্ধ আলোক রশ্মি ওর চোখে মুখে এসে পড়েছিল। ওর মুখে ফুটে উঠেছিল রক্তিম আভা। আমার আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলে উঠেছিল, আকাশের চাঁদটা আজ কত সুন্দর লাগছে, তাই না? আমি বলে উঠেছিলাম, তুমি আমার বুকের মাঝে রয়েছ, তাই আর চাঁদটা অনেক বেশি সুন্দর লাগছে পরমা। জানিস দাদু ভাই, ও কোনোদিন কলকাতায় যেতে চাইতো না। বলতো কলকাতায় অনেক লোক, ওখানে আকাশ দেখা যায় না, ঝিঝি পোকার শব্দ শোনা যায় না। পূর্ণিমা রাতে মস্ত থালার মতো চাঁদটা বড় অনুজ্জ্বল। পাগলিটা জীবনে একবার আমার সাথে কলকাতায় তোদের বাড়ি গিয়েছিল, আর তারপর যে অভিজ্ঞতা লাভ করেছিল তাতে ওর ধারণা জন্মেছিল কলকাতা বড্ড বেমানান ওর মতো মানুষের জীবনে।
বলতে পারিস আমি ওকে এ বিষয়ে কোনোদিন জোর করিনি। ও ওই ভিলাটা নিজের হাতে সাজিয়েছে। ওর 20 কাঠা জমিতে প্রত্যেকটি ফুলের গাছ, ফলের গাছ ও নিজে হাতে বসিয়েছে। কোনো গাছ যখন নতুন ফুল দিতে শুরু করত, ও বালিকা বেলার ন্যায় করতালি দিয়ে আমায় চিৎকার করে জানাতো, এই কি গো, দেখে যাও আমার গন্ধরাজ ফুলের গাছটা কেমন ফুলে ফুলে নিজেকে ঢেকে ফেলেছে। আমি মোহিত হয়ে দেখতাম, কে বেশি সুন্দর, ওর গাছের ফুলগুলি নাকি ওর সারল্য মাখানো মুখখানি। ও এক মুঠো বেলফুল বা 2-1টি গন্ধরাজ ফুল এনে আমার হাতে তুলে দিয়ে বলে উঠত, আমার খোঁপাতে সাজিয়ে দাও, দেখো সুন্দর করে সাজিও। আসলে সন্তানহীনা ছিল তো, ওই গাছগাছালি আর ফুলগুলির মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াতো। ছোট ঠাকুমা গত বছর মারা গেলেন, তাই না ছোট দাদু? মা খুব কষ্ট পেয়েছিলেন। বলছিলেন ছোট কাকিমা আমাকে খুব ভালোবাসতেন। নিজে হাতে মোচার ঘন্ট, লাউ চিংড়ি রেঁধে খাওয়াতেন, অপূর্ব তার স্বাদ। হ্যাঁ, ও অনেক রান্না জানতো। মৃত্যুর আগের দিন আমার জন্য ইলিশ মাছের ভাপা করেছিল। আজ এই 1 বছরে সে স্বাদ আর কারো হাতে পেলাম না। জানিস দাদু ভাই, ওর স্বপ্ন ছিল একটা দক্ষিণের বারান্দার। আমি বলেছিলাম, গ্রামে রয়েছ, এখানে চারদিক দিয়ে হাওয়া পাও, তোমার দক্ষিণের বারান্দা কি হবে? ও তাইতে বলেছিল, যখন জ্যৈষ্ঠের ঝড় উঠবে তখন ও ওই বারান্দায় বসে তা উপভোগ করবে। করে দিয়েছিলাম ওর কথা মতো, কিন্তু দুর্ভাগ্য, ওই বারান্দায় বসে জ্যৈষ্ঠের ঝড় দেখা ওর কপালে হলো না। বৈশাখ মাসের এমনই এক জ্যোৎস্না মাখানো রাতে ও চলে গেল দীর্ঘ 60 বছরের বৈবাহিক সম্পর্ক ত্যাগ করে। এখনো ওই গাছগাছালি ভরা ওর হাতে সাজানো বাগানটা আছে। আছে দক্ষিণের বারান্দা, আছে আম জাম লিচুতে ভরা গাছগুলি, আছে রজনীগন্ধা বা বেল ফুলের সুবাস। শুধু ও। তবে আমি মনে করি না ও নেই। ও আছে, ও আমার হৃদয় জুড়ে আছে। ওর গায়ের গন্ধ আমি পাই রজনীগন্ধা, গোলাপ, কামিনী বা গন্ধরাজের মধ্যে। দাদু ভাই, তুই এই বন্দ্যোপাধ্যায় ভিলাকে বিক্রি করিস না দাদু ভাই। ও ভিলায় যে আমার আর তোর ছোট ঠাকুমার এমনই জ্যোৎস্না মাখানো রাতগুলো আছে। আছে দক্ষিণের বারান্দা। তুই কেড়ে নিস না দাদু ভাই, কেড়ে নিস না। অদ্ভুত ঠান্ডা নিঃশ্বাস যেন মুহূর্তের জন্য ছুঁয়ে গেল অভিমন্যুর সর্বশরীর। আপনি মানে তুমিই তো আমাদের অভিদাদা বাবু। অভিমন্যু চমকে উঠল মুখে টর্চের আলো পড়তে। বিরক্তির স্বরে বলে উঠল, হ্যাঁ আমি অভিমন্যু। কিন্তু আপনি কে, এমনভাবে মুখে টর্চের আলো ফেলছেন? উনিই বা কোথায় গেলেন? আমি তোমার পরেশ কাকা। তুমি এখানে বসে আছো কেন দাদাবাবু? তোমার আসার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুড়োটা কিছুক্ষণ আগেই যে চলে গেল। আমি কলকাতার বাড়িতে তা জানাতে ওনারা বললেন তুমি এখানে এসে গেছো। আমি তাই স্টেশন থেকে খুঁজতে খুঁজতে এখানে এসে হঠাৎ দেখলাম একজন কে বসে আছে। আন্দাজ করে এগিয়ে আসলাম তুমিই আমাদের অভিদাদাবাবু কিনা জানতে। এখন তাড়াতাড়ি চলো দেখি, বুড়োটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। গ্রামগঞ্জ 2-4 জন হলেই হলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অভিমন্যু পরেশের দিকে। পরেশ কাকা কি বলছে? ছোটদাদু নেই? কিন্তু কিছুক্ষণ আগেও তো ছোটদাদু। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অভিমন্যু।